মানে তারেক রহমানকে ভারতের নেয়া এই মুহূর্তে কেন এত স্ট্রাগল মনে হচ্ছে? বাংলাদেশের কি বেনিফিট হবে? তিনটা দিকে সম্পর্ক হতে পারে, এটা অন্য একটা বিষয়, আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি আক্তার ভাই, আমি জানি আপনি এগুলো পড়েন, লেখাপড়া করেন, আমি জানতে চাই ভারত করে মরিয়া হয়ে কেন উঠলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রীরে ভারতে নেওয়া এত জরুরি কেন? ধন্যবাদ ভাই, আবারও ধন্যবাদ আপনাকে। এইখানে হলো রাজনীতির একটা সূক্ষ্ম চাপ এবং পররাষ্ট্রনীতির একটা সূক্ষ্ম চাপ। ভারত এমন একটা ভাব দেখাচ্ছে যে সে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক করতে চায় এবং সে একটা মানে কি বলা যায় যে এক ধরনের মনে হচ্ছে খুব একটা সারেন্ডার করে যাচ্ছে বাংলাদেশে। কেন কেন ভারতের প্রতিবেশী কয়েকটি দেশ, তার মধ্যে পশ্চিম প্রান্তে পাকিস্তান, তার উত্তর পশ্চিম কোণায় আফগানিস্তান, উত্তর দিকে লম্বা করে স্ট্রাইপ নেপাল, আর আমরা অনেকটা ভারতের পেটে থাকার পরেও আমরা একটা বিশাল অঞ্চল করি এবং বে অফ বেঙ্গলের গেটওয়েটা আমাদের। এখানে সে এই এলাকায় তার কি সম্পর্ক আছে, তার নেইবারহুড কেমন চলতেছে, সবখানে মানুষ দেখা যায় যে নেইবারের সঙ্গে একটা রিলেশনশিপ গ্রো করার চেষ্টা করে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বর্তমানে তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসছেন, আসার পিছনে সবাই জানে যে এখানে ভারতের একটা রোল প্লে করেছে এবং সবাই বলে যে ভারতের একটা ক্লিয়ারেন্স নিয়েই সে বাংলাদেশে আসছে। সবচেয়ে মজার কথা হলো যে ওনাকে আনার জন্য বা বাংলাদেশের ক্ষমতা আনার একটা পথ সুগম করে দেওয়ার জন্য একটা আনকল একটা ভিজিটে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউনূস সাহেব ইংল্যান্ডে, যদি মনে পড়েন আপনাদের। উনি বলেছিলেন যে ওনাকে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার দাওয়াত দিয়েছে, সেই জন্য উনি ইংল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু উনি দাওয়াত তো প্রাইম মিনিস্টার দূরের কথা, মেয়রের সঙ্গে দেখা করতে পারেন নাই। লন্ডন মেয়রের সঙ্গে আপনি জানেন উনি লন্ডনে গিয়ে কিং এর কাছ থেকে একটা অ্যাওয়ার্ড নিয়েছিলেন এবং কিং এর সাথে প্রাসাদে দেখা হচ্ছে। তাহলে ওখানে একটা গিয়ে ওই ছবি, এটা নিয়ে অনেকে কথা আছে, কিন্তু সে তারেক রহমান সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আসছে। তারেক রহমান সাহেবের কাছে গিয়েছেন, গিয়ে দীর্ঘ আলোচনা করে আসছে। কি আলোচনা করেছেন? তিনজন মানুষ জানেন। তারেক রহমান সাহেব জানেন, ডক্টর ইউনূস সাহেব জানেন, আর খলিল সাহেব জানেন। তিনজন মিলে আলোচনা করে আসছে। তারপরে আমরা দেখছি বাংলাদেশের নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের শেষ প্রান্তে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছুজন মন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে আমরা জামাতকে ঠেকানোর জন্য আমরা বিএনপিকে জয়ী করেছি। এটা আমার বক্তব্য না, ইউনূস সাহেবের উপদেষ্টাদের প্রকাশ্যে বক্তব্য। রেজওয়ানা চৌধুরী বলেছে এবং আরো অনেকে বলেছেন, তারা পরিষ্কার বলেছেন। তার মানে এখানে দেখা যাচ্ছে এটা কমন একটা প্রতিপক্ষ তারা জামাতকে দাঁড় করিয়েছে। বিভিন্ন কারণে তারা আবার জামাতকে উপর একটা এলিগেশন এনে তারা জামাতকে ইলেকশনে নির্বাচনে মেকানিজম করে তারা আসতে দেন, এটা প্রমাণ হয়ে গেল। তার মানে তারেক রহমান কিছু আনা হয়েছে, তাহলে কোন একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডার মধ্যে তো অনেক দেশ মহাদেশ গুলা জড়িত। তারপরে আপনি দেখেন 12 তারিখে নির্বাচন হয়েছে, সবাই লক্ষ্য ছিল। ভাই আমাদের আলোচনাটা একটু বেশি ব্রড হইতেছে। আমাকে শুধু একটা বলেন, why India becomes so desperate to get Tariq Rahman in India? Just এটার উপর একটু ফোকাস করেন প্লিজ। বাংলাদেশ ভারতের কারিগরির জন্য একটা বড় বাজার। আমাদের এক্সপোর্ট বেস যত বাড়বে, ভারতের ওয়ার্কারদের, টেকনিক্যাল ওয়ার্কারদের ডিমান্ড বাংলাদেশ তত বাড়বে। কারণ ওরা বাই প্রফেশন, ধরেন আপনার বিহারিজ বলেন, তারপরে ওই যে হায়দ্রাবাদি বলেন, হাইলি স্কিল্ড ওয়ার্কার্স। মেডিকেল সায়েন্সে কেরালা বলেন, নার্স বলেন, বাংলাদেশের দরকার। এখানে একটা বিশাল, আমরা যত রেমিটেন্স পাই তার প্রায় 70% ব্যাক করে চলে যায় ইন্ডিয়াতে। এটা আপনারা খেয়াল করে দেখবেন। আরেকটা বড় মার্কেট হলো আমাদের হেলথ এন্ড এডুকেশন মার্কেটটা কিন্তু ইন্ডিয়াতে। লক্ষ লক্ষ ছেলেমেয়েরা প্রতি বছর ভারতে পড়াশোনা করতে যায়, লক্ষ লক্ষ মানুষরা ভারতে চিকিৎসার জন্য যায়।
তারপরে আমাদের ডে টু ডে কমোডিটিস, কিচেন থেকে নিয়ে, হাউস হোল্ড থেকে নিয়ে, কসমেটিক্স থেকে নিয়ে, শাড়ি থেকে নিয়ে, লেহেঙ্গা থেকে নিয়ে, এটা বিশাল মার্কেট বাংলাদেশ। এটার বিকল্প মার্কেট কিন্তু বাংলাদেশ এখন আমরা গড়ে তুলতে পারি নাই। ফলে ভারত এই বাজারটা হাতছাড়া করতে চায় না। আমাদের জুলাই বিপ্লবের পরে ভারতের অভিজ্ঞতাটা হয়েছে, সেই ভারতের পণ্য মানে বর্জন করার মতো আন্দোলনে আমরা চলে গিয়েছিলাম, এবং সেটা করতে পারলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। ভারত এখানে তারেক রহমান সাহেবকে যে কোনো ভাবে নিয়ে দুটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছে। একটা হলো তারেক রহমানকে তার হাতের কবজা নিয়ে যেতে চাচ্ছে, কারণ তারেক রহমান এখন বাংলাদেশের জনগণের পালস বুঝে সে এখন ভারত বিরোধী হয়ে যাচ্ছে, কিন্তু তার তো ওয়াদা এটা ছিল না। ফলে সে তাকে ভারতে নিয়ে যেতে পারে, তাহলে এখানে তো হবে। আরেকটা হচ্ছে কি, ভারতে যদি সে না যায়, এত অনুরোধ করার পরে যদি ভারতে না যায়, তাহলেও তারেক রহমানের সামনে বিপদ নিয়ে আসবে। তারেক রহমান সাহেবকে ভারত শাকের করাতের মধ্যে ফেলে দিয়েছে। তিনি এদিকে গেল কাটবেন, ওদিকে গেল কাটবেন। হাসিনা পালায়া যাওয়ার পরে থেকে ভারতে তাদের গোয়েন্দা দপ্তর, তাদের এসপিওনাজ অফিস, তাদের যে কমিউনিকেশন, ইন্টেলিজেন্স, ইনফরমেশন শেয়ারিং, ডাটা শেয়ারিং, বাংলাদেশের যেসব রাডার তাদের আছে, প্রত্যেকটা জায়গায় বাধাগ্রস্ত হয়েছে। এখন রয়ের একটা অফিস খুলতে পারতেছে না। রয়ের অফিস এখন লোক কেন, কিন্তু ডিজিএফআই এর মধ্যে এখনো রয়ের লোকজনরা আছে, বাংলাদেশের অফিস আদালতের রয়ের লোকজনরা আছে, কিন্তু ভারতের পত্রপত্রিকা বলতেছে যে বাংলাদেশে এখন রয়ের ওপেনলি কাজ করা খুব কষ্টকর হয়ে যাইতেছে। তো তারা মানে তারেক রহমানকে আমি যদি বলি শেখ হাসিনা বানানোর জন্য তারা তারেক রহমানকে ভারতে চাচ্ছে, সাবজেক্টটা কি আমি ডিফারেন্ট ওয়েতে বলতে পারি না? যে তারেক রহমান যদি ভারতে যায়, তারেক রহমানের চারপাশে এমন কিছু লোকজনকে দাঁড় করাইয়া দিবে, তারে অব্লিগেটেড করে ফেলবে যে তারেক সাহেব, হাসিনা এটা করছে, আপনিও এটা করেন, 15 বছর ক্ষমতা রাখবো। তার কি এটা মনে হয় না? হ্যাঁ, তাই করবে। কারণ আপনার পেটে বিষ দিতে হলে আপনার বাবুর্চি হতে হবে, কানে বিষ দিতে হলে আপনার সেই কি বলে নাপিত হতে হবে। আপনি জানেন তো হাসিনাকে 2017 সালের 8ই এপ্রিল হাসিনাকে বলা হয়েছে আপনার গণভবনের বাবুর্চি আমরা দেব, আপনার গণভবনের হাউসকিপার যারা এটা আমরা দেব, আপনার ঘরের ধোয়া মোছার কাজের জন্য আমরা লোক দেব। হাসিনা সব মেনে নিচ্ছে, এবং তারেক রহমান এবার যখন যাবে বলবে যে আপনার জামা কাপড় ধোয়া, আপনার বউয়ের মেসেজ কইরা দেওয়া, আপনার বউয়ের নামে 3টা ইন্ডাস্ট্রি কইরা দেওয়া, আপনার পরিবারের পক্ষে শিলিগুড়িতে নতুন কইরা বাড়ি কইরা সিটিজেনশিপ দেয়া, এগুলো সব আমরা নিশ্চিত করব। তো এই কনভারসেশনের জন্য হয়তো তারেক রহমানকে ইন্ডিয়া চাচ্ছে। আপনার এটা মনে হয় কিনা? জি, 100%। এবং তারেক রহমান এই বিষয়টা, আমি ওই জায়গায় যাচ্ছিলাম যে তারেক রহমানকে এত সস্তা ভাবা যাবে না, কারণ সে শহীদ রাষ্ট্রপতি এবং বেগম জিয়ার সন্তান। তারা যে কাজগুলো হাতে নিয়েছিল, সে ছোট হলেও, বয়স কম হলেও এই বিষয়গুলো সে দেখেছে। কিছুটা তো আছে এখানে যেটা সে উপলব্ধি করতেছে। এবং একটা দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে যে স্মল বিজনেস গুলোকে ডেভেলপ করতে হবে বা করা উচিত, করা দরকার, এই বিষয়টা তারেক রহমান খুব ভালো করে বুঝেছেন এবং এই বিষয়ের উপরই সে মানে নজর দিচ্ছেন বলেই এই কথাগুলো আসছে। তারেক রহমান যদি বলে ভারত তাকে ক্ষমতায় থাকতে দিবে না, দে উইল ডু এভরি কনস্পাইরেসি এগেইনস্ট তারেক রহমান। তারেক রহমান আস্তে করে কি করবে? তারেক রহমান আমেরিকা এবং চায়না বা শুধু আমেরিকার সাপোর্ট নিয়ে বলবে আমি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করবো না, সিল মাই কিং বর্ডার। নির্বাচনে তারেক রহমানের ফলাইতে পারবে না। তারেক রহমান যদি চিন্তা করে ডু ইউ নো হোয়াট, আই উইল বিকাম মাহাথির মোহাম্মদ, আমারে মাইরা ফলাইবো, লেট দেম ডু ইট, আই উইল টেক দ্যাট রিস্ক। আপনার কি মনে হয় না তারেক রহমান এই কথাটা বলার মতো গাটস তার আছে?
বলার মতো গার্ডস তার আছে, কিন্তু পরিবেশ নাই। ওকে, গার্ডস আছে, হি হ্যাজ দ্য গার্ডস, হি ক্যান স্পিক, বাট তার বলার মতো যে পারিপার্শ্বিক যে লোকগুলো আছে, আপনি তো বলছেন, আপনি জেনারেলকে নিয়ে তো ইতিমধ্যে অনেক কন্ট্রোভার্সি কথা বলেছেন। সত্যি কথা বলছি। হ্যাঁ, কাজে তাদের তো সেই লোকগুলো থাকতে হবে। একমত আপনার সাথে। আপনি কি মনে করেন আমি যাকে প্রেসিডেন্ট বানিয়েছি আজকে, মহামান্য প্রেসিডেন্ট, উনার ডাকে কি সবাই আসবে? না, কেউ আসবে না। উনার ডাকে আসবে না। ভাই, আমি একটা কথা আপনাকে ওপেনলি বলি, আপনি একসময় বিএনপি করতেন, আপনি এটা জানেন। মির্জার কথা গোলক্ষেপও যাবে না। এখন এইটাই তো বলছি যে উনাকে তো চ্যালেঞ্জ করেই তো প্রেসিডেন্ট হয়েছে, উনাকে তো অপোজিশন কোঅপারেট করবে না। তাহলে এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আরো একটা প্রস্তাব দিয়েছি, আপনি একটা আলোচনায় বসেন, যাওয়ার আগে সকল রাজনৈতিক দল নিয়ে বসেন, যে এই ব্যাপারে আমরা কি করতে পারি। ইটস এ জিওগ্রাফিক্যাল পয়েন্ট যেখানে মার্কেটটাকে 20 কোটি মানুষের কনজিউমারকে 20 কোটি কনজিউমারকে গেইন করার জন্য, মন রক্ষা করার জন্য চায়না একদিকে দাঁড়ায় রয়েছে, ইউরোপিয়ানরা একদিকে দাঁড়ায় রয়েছে, আমেরিকার একদিকে দাঁড়ায় রয়েছে, আর ভারত চিন্তা করে বাংলাদেশ হয়েছে আমার মাগি, পরে আমি এটা পিন্দাইয়া রাখি। আর আমরা কইতেছি না, আমরা বাংলাদেশের মাগি না, উপরকে থাকি বানায় রাখবো। আমার দেশ, আমি কালকে ব্যবসা করব, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা কারদেরকে বাংলাদেশে এনে ঘাঁটি করতে দেব, এটাও আমার সিদ্ধান্ত। তো রয়ের আকরা বাংলাদেশে বসাবো না। ওকে মেজর আক্তার, আপনি আমাকে যা কথা বলে রাখি, গাজার সাথে বাংলাদেশের তুলনা করা ঐতিহাসিক ভাবে এটা লজিক্যাল না। এটার জন্য ওয়ান অন ওয়ান যদি তথ্য ভিত্তিক ডিবেট হয়, আমি যে কোনো ডিবেটে যে কোনো কারোর সাথে আমি এটার সাথে আমি তর্ক করতে রাজি আছি। ওকে, যদি খলিল সাহেব জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পাশাপাশি উনি কি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন? এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, ভেরি মাচ ডুয়েবল। এখন একটা কথা, খলিল সাহেবকে ওখানে অনেকেই চান না, কারণ খলিল সাহেব ভারতের তাবেদারি করেন না। উনি অনেকে ওনার উপরে দোষ দেয় যে উনি আমেরিকার তাবেদারি করে, উনি চায়নার তাবেদারি করে। ওনারে ভারতের তাবেদার এখনো বলা হয় না, ওনারে বলা হয়েছে উনি ব্যালেন্স করে অন্যভাবে। কিন্তু যোগ্যতা ভিত্তিক বিচারে আপনার কি মনে হয় যে এই দুইজন প্রতিমন্ত্রী, এই আমির খচ্চর মাহমুদের দুই খানকিরে ওইখানে বসাইছে, আপনার কি মনে হয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক্ষেত্রে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে, নাকি এই দুইজন প্রতিমন্ত্রীকে ওখানে বসাইয়া ইনফ্যাক্ট ভারতের হাতকেই শক্তিশালী করবে? আপনার কি এটা মনে হয় না? অফকোর্স এটা মনে হয়। জেকব ভাই, একটা জিনিস দেখেন, যখন একটা বিষয়কে তারা বুস্ট করতে পারবে না, তখন এইটা তো হিসাব করলে হয় যে একজনের ভার নীতি ধরে রাখতে তার দুইজন লাগছে। দুইজন তো এমনিতেই লাগে না, নাম্বার 1 আর নাম্বার 2 দিতে হয়েছে। তো ভার সামলাইতে হবে, তো ওটা ভার সামলানোর জন্য 1 আর 2 ওখানে। নীরা, এটা রাগের কথা না, হিংসার কথা না। আপনাকে আমি বলি, নীরা, হুমায়ুন কবির তার রেজুমির মধ্যে যা লেখছে, তার বায়োডাটার মধ্যে সব বানোয়াট, মিথ্যাচারী, অশিক্ষিত, ভণ্ড একটা ঘুঘু। এবং সে ভারতে গিয়ে বলছে জিয়ার আর খালেদা জিয়ার রাজনীতি এখন আর বাংলাদেশে চলবে না, জানালা দিয়া ছুঁইরা ফেলাইয়া দিতে হবে। এরপরে এই কুচ্ছবাচ্চা প্রতিমন্ত্রী কেমনে হয় নীরা? জেকব ভাই, ভারত নীতি করতে তো শিক্ষিত লোক নিবে না। ও আচ্ছা, ওখানে যোগ্য লোক তো নিবে না, ওখানে তো এইসব টোকাই দিয়ে কাজ চালাবে, তারা সাকসেস হবে। এটা তো তাদের বাধা। বাংলাদেশে কি আমাদের এডুকেটেড লোকজনের অভাব? রাজনীতি জানা বোঝা লোকজনের অভাব? কিন্তু যোগ্য লোককে তো যোগ্য মানে ওই জায়গায় বসানো যাবে না, বসানো হবে না। আমরা আজকে একটা কথা নিয়ে বলছি জেকব ভাই, যে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবে না, যাবে না, যাবে না। আজকে আপনি একটা কথা চিন্তা করেন, এই যে 24-এর কথা কেন বললাম,
24 এই যে গত 17 বছরে যে মানে অরাজকতা বাংলাদেশে হয়েছে, এখন তো কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে সবকিছু কোরআনের আয়াত দিয়ে করেছেন এবং সবকিছু ফরজ ছিল বিধায় এই কাজগুলো 17 বছর তারা চালিয়ে গেছে। আমরা সব ভুলে গেছি কিন্তু, এবং কিছু কিছু জিনিস আমরা ভোলার পথে, কারণ আমরা ওই যে ক্যারট খাওয়া পাবলিক, ক্যারট দেখলেই আমরা সবকিছু ভুলে যাই। ক্যারট পরের ব্যাপার। ওকে নীরা, আমাকে একটা কথা বলেন আপনার কাছে এই প্রসঙ্গে, এটাই আমার শেষ প্রশ্ন। বিএনপি এই তারেক রহমানের ভিজিট নিয়ে যেই কাজগুলো করছে, অ্যান্টাই ইন্ডিয়ান একটা পলিসি, এটা কি আপনি কি মনে করেন অ্যান্টাই ইন্ডিয়ান একটা পলিসি বিএনপি অ্যাডপ্ট করেছে? বিএনপি কি ভারত নীতি আলাদাভাবে প্রণয়ন করেছে দলীয়ভাবে, নাকি এটা ব্যক্তি তারেক রহমানের ইনভেনশন? কোনটা? এই যে সফরে যাবে যাবে না, ভারত নীতি এইরকম হবে বা এইরকম হবে, এটা কি বিএনপির দলীয় পররাষ্ট্রনীতি, নাকি এটা তারেক রহমানের ব্যক্তি তারেক রহমানের পররাষ্ট্রনীতি? জেকব ভাই, একটা বিষয় দিয়ে এই মুহূর্তে আমার আমি এটা নিয়ে কোনো মানে কথা বলার মতো টুলস আমার কাছে নাই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবার মেজর আক্তার, আপনাকে আমি সেম প্রশ্নটা করব। এই মুহূর্তে বিএনপি বা তারেক রহমান সাহেব বা তার সরকার ভারত নীতির প্রশ্নে যে স্ট্যান্ডিংটা নিয়েছে, এটা কি বিএনপির দলীয় ভারত নীতি, বর্তমান সরকারের ভারত নীতি, নাকি আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নিজের ইনভেনশন? কোনটা? আজকে এই মুহূর্তে যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভাগ করা হলো, তাতে আমার মনে হলো আমার বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পররাষ্ট্রনীতি নাই, এখানে একটা ব্যক্তিগত পররাষ্ট্রনীতি হয়ে গেছে। কারণ এখানে দেখাচ্ছে লিগেলি কিন্তু খলিল সাহেব ক্যান রিমেন এজ এ ফরেন মিনিস্টার, লিগেলি উনি ওই জাতিসংঘে গেল 1 বছরের জন্য গেলেও বাংলাদেশে ফরেন থাকতে পারবে, কিন্তু ইনস্টিটিউশনালি বলা হচ্ছে সে সেখানে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারবে না। তার মানে ওখানে সে রিপ্রেজেন্ট করতে পারবে না এবং সে মিটিং এ বাংলাদেশের পক্ষে অ্যাটেন্ড করতে পারবে না। আজকে দুজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যেভাবে দেওয়া হলো, তাতে দেখা গেল আমরা কোনো নিয়ম কানুন আইনের মধ্যে যাইনি, আমরা ইচ্ছা মতো আইনটা বানিয়ে নিয়েছি। সেখানে তারা ফরেন মিনিস্টারকে অ্যাডভাইস করবে, দুইজন দুই বিষয়ে অ্যাডভাইস করবে, কে কোন বিষয়ে অ্যাডভাইস করবে সেটা বলে দেওয়া হয়েছে। কাজে আমি এখানে মনে করি যে এইটা আপাতত এখন পর্যন্ত এটা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ব্যক্তিগত পররাষ্ট্রনীতি, এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি না। এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হইলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নর্মস আছে, একটা নিয়ম নীতি আছে, একটা প্রেসিডেন্স আছে, সব দেখা হতো। এই জন্য আমি আপনি প্রস্তাব দিয়েছিলাম যে বাংলাদেশ ভারত নীতিটা যেন বাংলাদেশের পক্ষে, যেমন আমার ফেরদৌস সাহেব যে বক্তব্যটা দিয়েছে, সেই বক্তব্যটা তো একটা জায়গায় ফর্মুলেট করতে হবে, এক জায়গায় আনতে হবে। এটা তো না ব্যক্তিগত ফর্মুলেট হলে হবে না। আমরা সেখানে এনে ইন্টারনালি কথা বলে বলবো যে আমরা ফেরদৌস সাহেবের সঙ্গে যাব না যাব না। আমি যদি ভারতকে জয় করতে পারি, আমি যাবো না কেন? আমার সন্তান সব দিয়ে দিব ভারতকে জয় করতে পারলে। কিন্তু যদি ভারতকে জয় করতে গিয়ে যদি আমার গ্লানি চলে আসে, আমাকে পরাজয় হইতে হয়, তাহলে আমি সেই রিস্কে যাব না, সেই যুগেতে যাব না। এখন আমাকে যেটা করতে হবে, আমি যেটা চাই, আমি যেটা প্রস্তাব দিয়েছি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব সকল রাজনৈতিক দলকে নিয়ে, আমি বলছি না জামাতকে নিয়ে বসেন, সকল বড় বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনি বসেন, আমার অল ইসলামিক পার্টিগুলো নিয়ে বসেন, সেখানে বসেন। আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমি পাকিস্তানের বদনাম বলছি না, পাকিস্তানের ক্ষতি করছি না। পাকিস্তানের আর্মি এত বড় হয়ে গেছে যে আর্মির ফিল্ড মার্শাল লাগে চালাইতে। ফিল্ড মার্শালে আর্মি হলে কত বড় আর্মি লাগে তো বুঝতে পারছেন, কত বড় আর্মি হয়ে গেছে। কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক সামাজিক অবস্থা কি, জনগণের অবস্থা কি, সেটা বলুন। হ্যাঁ, আমরা এরকম ফিল্ড মার্শাল বাংলাদেশে চাই না, আমাদের ফিল্ড মার্শালের প্রয়োজন নাই। আমরা ওই জনগণকে দিয়ে যুদ্ধ করতে চাই, আমরা অস্ত্র দিয়ে টেকনোলজি যুদ্ধ করতে চাই না। কারণ আমরা চাই জনগণ আমাদের যথেষ্ট, এই 20 কোটি মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যথেষ্ট। এখানে আমাদের কনভেনশনাল বড় আর্মিও দরকার নাই, ছোটখাটো আর্মি হলে চলে। সেই আর্মিতে ইতিমধ্যে আমরা তো শেখ হাসিনা আর্মিকে নষ্ট করে দিয়ে গেছে। এটা হোটেলওয়ালা বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ঠিকাদার বানাইছে, দোকানদার বানাইছে, রেস্টুরেন্ট বানাইছে,
বারবার শপ চালায়, সিএনজি দোকান চালায়, মেট্রো গাড়ি চালায়, ও ট্যাক্সি চালায়। এটা তো আর্মির অলরেডি তো তার মান সম্মান Yes. ইজ্জত বাংলাদেশ